নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল এবং আপনাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেস। আপনারা ইতিমধ্যে সাহিত্য এক্সপ্রেসে যে অগাধ ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা খুবই অনুপ্রাণিত এবং উৎসাহিত আপনাদেরকে আরও ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য। আজ সাহিত্য এক্সপ্রেসের পাতায় আপনারা যে গল্পটি শুনবেন তার ইতিমধ্যে একটি পর্ব আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। কে প্রথম কাছে এসেছি। সৌভিক চক্রবর্তীর আজ তারই দ্বিতীয় পর্ব আপনারা সবাই শুনবেন। আশা করি আপনাদের গল্পটি খুবই ভালো লাগবে। তবে শেষ পর্যন্ত গল্পটি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন এবং আমাদের এই গল্পটি খুব ভালো করে উপভোগ করুন। চলুন শুরু করা যাক। ভূপেনের কথাগুলো যে এভাবে সত্যি হয়ে যাবে দুঃস্বপ্নেও ভাবেনি নীরেন। পরে 4 দিনে 5 জন লোক মারা পড়ল লেবংয়ে। গ্রামের মুখিয়া কিরণ ছেত্রী, তার ছেলে সোনাম এবং কিরণের 3 সহযোগী নামলেগ, তামাং, পাসাং আর গগন লিম্বু প্রত্যেকেই কোনো না কোনো কাজে জঙ্গলে গিয়ে বিড়ালের কামড় খেলো, কিন্তু মৃত্যু হলো হোমোটক্সিনে। সেই খিঁচুনি, সেই চোখ কান নাক দিয়ে রক্তপাত, তীব্র আতঙ্কে জড়সড় হয়ে পড়ল গোটা গ্রামটাই। গোপনের মতো তারাও বিশ্বাস করতে শুরু করলো ফাদারের প্রেতাত্মা প্রতিশোধ নিতে শুরু করেছে। কিরণ ছেত্রী মারা যেতেই গ্রামে নানা ধরনের গুণিন আর ওঝার আনাগোনা শুরু হয়েছিল। এসেছিলেন এক লামাও। তারা নানা পুজো আচ্চা, যাগযজ্ঞ, ফাদারের কবর প্রদক্ষিণ ইত্যাদি নানা কাণ্ড করে গ্রাম বন্ধন করে দিয়ে গেলেন বটে, কিন্তু মৃত্যু অব্যাহতই রইল। কেউ কেউ গ্রাম ছেড়ে পালাতে শুরু করলো, কিন্তু সকলের তো আর পালিয়ে যাওয়া উপায় নেই। আর জঙ্গলে না ঢুকলে এখনকার জীবন তো স্তব্ধ হয়ে যাবে। প্রধান জ্বালানি তো জঙ্গলের কাঠ। আগুন না জ্বললে এই শীতে মানুষ বাঁচবে কেমন করে? রান্নায় বা হবে কিভাবে? তাই ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করার জন্য গ্রামের লোকেরা একজোট হলো প্রবেশদের বাড়ির সামনেটাই। প্রবেশের বাবা বললেন, আমি একজনকে চিনি, তিনি মহাযোগী। আমার বিশ্বাস একমাত্র তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। কলকাতায় আমার এক বন্ধুর বাড়িতে আমি তাকে দেখিয়েছিলাম। তিনি ওই পরিবারের গুরুদেব, রামদাস চট্টোপাধ্যায়। লোকে রামদাস ঠাকুর বলে। আগে তার কথা মাথায় আসেনি। কেউ কেউ সংশয় প্রকাশ করলো, আদৌ কাজ হবে তো? আবার কেউ কেউ বলল, সব রকম চেষ্টাই তো করা হলো, এটাও দেখা যাক। প্রবেশের বাবা বললেন, আমার সঙ্গে তো সরাসরি পরিচয় নেই, বন্ধু মারফত তাকে খবর দিতে হবে। এবার ডাকলেও তিনি আসবেন কি না তা তো জানি না। সব মিলিয়ে হপ্তাখানেক অপেক্ষা করা ছাড়া গতি নেই। ততদিন কেউ পারতপক্ষে জঙ্গলে কিন্তু যেও না। কঠিন সময়, সবাইকে মিলেমিশে থাকতে হবে। যার বাড়িতে বেশি কাজ জমানো আছে সে অন্যকে সাহায্য করো। নিশ্চয়ই করো, আমি দেখছি ব্যাপারটা। সৌগত আর তপনকে আর রাখা গেল না। শ্রাদ্ধ হওয়ার আগেই তারা ফিরে গেল কলকাতায়। নীরেন কিন্তু রয়ে গেল। প্রবেশ বলল, তুমি ফিরে গেলেও পারতে। নীরেন বলল, তোমাদের এই বিপদের মধ্যে ফেলে আমার যেতে একদমই ইচ্ছে করছে না। তারপরে তোমার বাবা যার কথা বললেন তাকে দেখার মনে একটা কেমন কৌতূহল হচ্ছে। আমি আর কটা দিন থেকে গেলে তোমাদের কোনো আপত্তি নেই তো? তার হাত ধরে প্রবেশ বলল, ছি ছি, কি বলছো ভাই? আমার তো যাওয়ার উপায় নেই এখন। তুমি থাকলে মনে জোর পেতাম। রামদাস ঠাকুরকে দেখার ইচ্ছে তো ছিলই, কিন্তু নীরেন আসলে থেকে গেল একটা অন্য কারণে। ছোটবেলা থেকেই অলৌকিকের প্রতি নীরেনের অসীম কৌতূহল। আশ্চর্য এক ঘটনায় ভাইয়ের বসন্ত রোগ সেরে যাওয়ার পর থেকেই নীরেনের মনে অজানা এই জগৎকে জানার এক দুর্বার ইচ্ছে জন্মায়। তখন থেকেই সে ভারত তো বটেই, পৃথিবীর নানা দেশের ভূত, প্রেত, দেব দেবী, তন্ত্র মন্ত্র ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে শুরু করে। বিভিন্ন দেশের লোকগাথা তার মুখস্থ। বন্ধুরা জানে না, কিন্তু মাত্র 20 বছর বয়সেই নীরেন এই নানা ধরনের অকাল্ট ও গুপ্তবিদ্যা চর্চায় গভীর জ্ঞান অর্জন করেছে। তাই প্রেত,
বা আত্মা নিয়ে তার যেটুকু বোঝাপড়া, তাতে তার মনে হচ্ছিল এ কাজ ফাদারের প্রেতাত্মা নয়। হ্যাঁ, প্রেতজনই প্রাপ্ত হলে আত্মা কিছুটা হিংস্র আচরণ করে, কিন্তু ফাদার যে অধরনের মানুষ ছিলেন না, তার প্রেতাত্মা এইভাবে প্রতিশোধপ্রবণ হয়ে একের পর এক মানুষকে মেরে ফেলছে, এটা বিশ্বাসযোগ্য নয়। আর যদি ধরেও নেওয়া হয় যে ফাদারের প্রেতাত্মাই এই মৃত্যুগুলোর জন্য দায়ী, তাহলে দুর্ঘটনাজনিত মৃত্যু হতে পারত, বা খুব ভয় পেয়ে কেউ মারা যেতে পারত। কিন্তু তা তো হয়নি। প্রতিবারই এমন বিড়ালের কামড় আর সাপের বিষ আসছে কোথা থেকে? প্রেতাত্মা ভয় দেখায়, সে তো আর এমন কামড়ে দেয় না। নীরেনের মন বলছিল এর পেছনে অন্য কোনো রহস্য আছে। সেই রহস্য সমাধানের তাগিদটাই নীরেনকে লেবংয়ে আটকে দিল। ভাগ্যিস দিল, নয়তো যে রামদাস ঠাকুরের সঙ্গে দেখা হতো না আর, নীরেনও কোনো দিন ভাদুরী মশাই হয়ে উঠতে পারত না। একটা রবিবার সকালে রামদাস ঠাকুর লেবংয়ে এলেন। দিনটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে রইল নীরেনের কাছে। 15ই ডিসেম্বর 1963। ঠাকুর আসছেন বলে আগের দিন থেকে একটা সাজো সাজো রব পড়ে গেছিল প্রবেশদের বাড়িতে। খবর এসেছিল ঠাকুর শিলিগুড়িতে এক শিষ্যের বাড়িতে এসে পৌঁছেছেন। আগামীকাল ভোরেই লেবংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রবেশের বাবা ঠাকুরকে আনতে চলে গেছিলেন শিলিগুড়ি। যদিও বাড়ির সকলেই এখনো শোকবিহ্বল, তবু তার মধ্যেও ঠাকুরকে আপ্যায়ন করার যথাসাধ্য প্রস্তুতি নিচ্ছিল তারা। সবাই আসলে আশায় বুক বাঁধছিল, কারণ ইতিমধ্যে আরো দুজন একইভাবে মারা পড়েছে। আর আশ্চর্যের বিষয়, এই দুজনের সঙ্গে ফাদারের কোনো বিরোধ ছিল না। এই দুজনেই কনভার্টেড খ্রিস্টান, এবং শেষ দিন অবধি এরা ফাদারের সঙ্গেই ছিল। তারা নিশ্চিন্ত ছিল ফাদারের প্রেতাত্মা তাদের কোনো ক্ষতি করবে না। সেই বিশ্বাস থেকেই তারা জঙ্গলে ঢুকেছিল কাঠ কুড়োতে এবং বিড়ালের কামড় খেয়েছিল। গ্রামের লোকেরা বুঝতে পারছিল এই মুহূর্তে কেউই নিরাপদ নয়। যদিও এখনো অবধি যা কিছু ঘটেছে জঙ্গলের মধ্যেই ঘটেছে, কিন্তু এবার যে দুর্ঘটনা জঙ্গলের বাইরে ঘটবে না, তারই বা কি নিশ্চয়তা আছে? তাই ডুবন্ত মানুষ যেভাবে কুটো পেলেও আঁকড়ে ধরে, সেভাবেই গ্রামের লোকেরা প্রবেশের বাবার মুখে শোনা রামদাস ঠাকুরের বিভূতিকে অবলম্বন করে সেই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার পাওয়ার স্বপ্ন দেখছিল। আর যত সময় গড়াচ্ছিল, নীরেনের ধারণা বদ্ধমূল হচ্ছিল। ফাদারের প্রেতাত্মা নয়, এই সমস্ত মৃত্যুর পেছনে রয়েছে কোনো রহস্যময় অপদেবতার উপস্থিতি। কিন্তু হাজার ভেবেও কোনো দিশা পাচ্ছিল না সে। রবিবার সকাল থেকেই একটা ঝলমলে রোদ উঠল, যেন দুর্ভোগ কেটে যাওয়ার একটা ইঙ্গিত দিতে শুরু করলে লেবংয়ের আকাশে। 10টা নাগাদ একটা গাঢ় জলপাই রঙের হিন্দুস্তান অ্যাম্বাসেডর মার্ক 2 গাড়ি এসে দাঁড়ালো প্রবেশদের বাড়ির সামনে। লোকজন ভিড় করে এলো। প্রবেশের বাবা আর দুজন শিষ্যকে নিয়ে গাড়ি থেকে নেমে এলেন রামদাস ঠাকুর। ভিড়ের পেছন থেকে নীরেন মানুষটাকে দেখল। বছর 55 বয়স, ছোটখাটো চেহারা, মুখে অবিন্যস্ত কাঁচা পাকা গোঁফদাড়ি দেখে আন্দাজ করা যায় যে মাথার চুলও কাঁচা পাকা। কিন্তু সেটা দেখার উপায় নেই, কারণ ইয়াব বড় এক উলের টুপি আর মাফলার দিয়ে মাথা আর গলা আষ্টে পৃষ্ঠে ঢাকা। পরনে ধুতি আর ফুলহাতা সোয়েটার, হাতে দস্তানা, পায়ে মোজা আর পাম্প শু। কিছু কিছু মানুষ থাকে যাদের খুবই সাদামাটা দেখতে, কিন্তু তাদের উপস্থিতির মধ্যে এমন কিছু একটা ম্যাজিক আছে যা একবার দেখলে সারা জীবন আর ভোলা যায় না। গাড়ি থেকে নেমেই রামদাস ঠাকুর অবাক হয়ে ভিড়টা দেখলেন। ভিড়ের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করে একটু হাসলেন, আর ওই হাসি দেখেই স্তম্ভিত হয়ে গেল নীরেন। কোনো মানুষ যে এমন সুন্দর করে হাসতে পারে নীরেনের জানাই ছিল না। তার মনে হলো ওই হাসির মধ্যে মিলেমিশে আছে শিশুর সারল্য এবং প্রবল পরাক্রমীর অভয় বার্তা। নীরেন বুঝতে পারল এই মানুষটার ম্যাজিক লুকিয়ে আছে মানুষটার হাসির মধ্যেই।
রামদাস ঠাকুর প্রথম কথাটাই বললেন, ওহ বাবা গো, কি ঠান্ডা এখানে, গাড়ির মধ্যে তো বুঝতেই পারিনি গো। ঠাকুরের এক শিষ্য বললেন, গায়ে একটা আলোয়ান চাপা দেবেন? আছে তোমার কাছে আর আলোয়ান আছে? ওই দেখো, তোমায় আবার জিজ্ঞাসা করছি, তুমি তো গিন্নি লোক, দাও তবে আলোয়ান, দাও একখান আলোয়ান। গিন্নি লোক? কথাটা প্রথম শুনল নীরেন। তার ভারী মজা লাগলো ঠাকুরের কথা শুনে। গাড়ির ডিকি খুলে ব্যাগ থেকে মোটা একটা পশমের চাদর বার করে ভদ্রলোক খুব যত্ন করে ঠাকুরের গায়ে চড়িয়ে দিলেন। নীরেন বুঝতে পারলো শিষ্যরা খুব ভালোবাসে এই সরল মানুষটাকে। তবে মানুষটা সে ঠিক কতটা সরল, কতটা ছেলে মানুষ আর কতটা বিশাল, নীরেন সেটা বুঝতে পারলো কিছুক্ষণের মধ্যেই। অদ্ভুত একটা ঘটনা ঘটলো। ভিড়টা যেন একটু পাতলা হয়েছে। ঠাকুরকে বসানো হয়েছে প্রবেশদের বাড়ির উঠোনে। গ্রামের 2-4 জন মান্যগণ্য মানুষ আর প্রবেশদের বাড়ির লোকরাই আছেন। নীরেন ঠাকুরের কাছেই একটু পিছন দিকে করে দাঁড়িয়েছিলেন। সে শুনতে পেল ঠাকুর চাপা গলায় তার এক শিষ্যকে বলছেন, ওগো, সবাই এগিয়ে এসো, এবার সবার সঙ্গে একটু পরিচয় করবো গো। ওদের বলে দাও না, ওরা যেন পায়ে হাত না দেয়, আমাকে সুড়সুড়ি লাগে। নীরেন থ হয়ে গেল। এই ধরনের মানুষেরা তো পায়ে হাত দিয়ে প্রণাম নিতেই অভ্যস্ত। নীরেন বেশিরভাগ সাধককেই দেখেছে তার প্রণাম নেবেন বলে পা বাড়িয়েই থাকেন, সেখানে সুড়সুড়ি লাগে বলে তিনি প্রণাম নেবেন না। অদ্ভুত তো। ঠাকুরের এই শিষ্য সমেত লোকজনের উদ্দেশ্যে বলে দিলেন ঠাকুর পায়ে হাত দেওয়া পছন্দ করেন না। প্রবেশের বাবা এক এক করে সবার সঙ্গে ঠাকুরের পরিচয় করাতে লাগলেন। সবাই হাত জোড় করে নমস্কার করছে, ঠাকুরও হাত জোড় করে প্রত্যুত্তর দিচ্ছেন। এই করতে করতে নীরেনের পালা এলো। প্রবেশের বাবা নীরেনকে বললেন, নীরেন, পেছনে দাঁড়িয়ে কেন? সামনে এসো। নীরেন ঠাকুরের সামনে এসে দাঁড়ালো। প্রবেশের বাবা বললেন, ওর নাম নীরেন্দ্রনাথ ভাদুড়ি, প্রবেশের বন্ধু। কলকাতা থেকে বেড়াতে এসে আটকে পড়েছে, আপনি আসছেন শুনে থেকে গেল। নীরেন তাড়াতাড়ি হাত জোড় করে প্রণাম জানালো, কিন্তু ঠাকুর কোনো প্রত্যুত্তর দিলেন না। দেবেন কি করে? নীরেন অবাক হয়ে দেখলো ঠাকুর তাকে দেখছেনই না। ঠাকুরের নজর তার পায়ের দিকে। এবার শুধু নীরেন নয়, সম্ভবত সকলকে অবাক করে ঠাকুর বলে উঠলেন, হ্যাঁ গো, তোমার মোজাটা তো খুব সুন্দর গো, আমায় দেবে? একথায় ঠাকুরের সঙ্গে থাকা 2 শিষ্য যতটা না অপ্রস্তুতে পড়লেন, তার চেয়েও বেশি অপ্রস্তুতে পড়ে গেল নীরেন নিজে। সব ছেড়ে ঠাকুর কিনা তার মোজা দেখলেন। কেন কে জানে, একই সঙ্গে নীরেনের একটু অভিমানও হলো। ঠাকুর একবারও তার মুখের দিকে তাকালেন না। অচেনা মানুষের প্রতি এমন অধিকার বোধ তো থাকার কথা নয়। তবু নীরেনের খুব মন খারাপ হয়ে উঠল। ঠিক তখনই ঠাকুর নীরেনের চোখে চোখ রাখলেন, বললেন, তোমার দিকে দেখিনি বলে তোমার রাগ হয়েছে? দেখছি গো, দেখছি, গাড়ি থেকে নেওয়াই তোমায় দেখছি। তুমি ভিড়ের পেছন পানে দাঁড়িয়েছিলে, আড়ালে থাকলে কি আর সূর্যের জ্যোতি ঢাকা যায় গো? তোমায় আমি নীরেন বলে ডাকি। ওই কটা কথা নীরেনের বুকের মধ্যে কে যেন চন্দন ধূপ জ্বালিয়ে দিল। সমস্ত জমানো বেদনায় আদর হাত বুলিয়ে দিল পরম যত্নে। ক্ষতই মায়ামলমের প্রলেপ দিল। আটকাতে চেয়েও নিজেকে আটকাতে পারল না নীরেন। হু হু করে কেঁদে ফেলল সে। হাঁটু ভেঙে বসে পড়ল ঠাকুরের পায়ের কাছে। নীরেনের চোখে জল দেখে তখন ঠাকুরেরও চোখে জল। দুহাত বাড়িয়ে নীরেনকে বুকে জড়িয়ে নিলেন তিনি। ঠাকুরের বুকে ঠিক যেন মায়ের আঁচলের গন্ধ। নীরেনের মাথায় হাত বুলিয়ে ঠাকুর বললেন, বাবা কি চিরকাল থাকে পাগল? মানুষ বড় কথা নয়, বড় কথা তার স্মৃতি, সে সব আগলে রেখো। ঠাকুর তুমি থেকে তুইতে উঠে এলেন। নীরেনের হাত ধরে বললেন, পা বলে ছোট করিসনি নীরেন, পা না থাকিলে মানুষ অচল। তোরে দেখেই আমি চিনেছি,
তুই আমার পা হবি নীরেন, পা হবি। আমি যেদিন থাকবো না সেদিনও তুই আমার বয়ে নিয়ে যাবি। তাই তো তোর মোজা পরতে চাইছি রে। দে, নিজে হাতে আমায় পরিয়ে দে দেখি। চেয়ারে বসে ঠাকুর পা দুটো বাড়িয়ে দিলেন। কোলের ওপর রেখে নিজে হাতে সে পায়ে মোজা পুরিয়ে দিতে দিতে আর একবার কাঁদল নীরেন। বুঝতে পারল নিয়তি তাকে সারা জীবনের মতো জড়িয়ে দিল রামদাস ঠাকুরের সঙ্গে। প্রবেশ আর নীরেনের মুখ থেকেই সবটা শুনলেন ঠাকুর। লেবংয়ের গির্জা আর ফাদার চার্লসের আত্মহত্যার ব্যাপারটাও বাদ দিল না নীরেন। বলতে বলতে লক্ষ্য করলো প্রবেশের মুখে অপরাধ বোধের ছায়া। প্রবেশ বলল, এত কিছু তুমি কি করে জানলে? ভূপেন বলল? নীরেন ঘাড় নাড়ল। প্রবেশ বলল, আমার উপরে যে ও খুব রাগ করে আছে সেটাও আশা করি বলেছে। হুম। ভূপেন আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার ফ্যামিলি চাইছিল হোটেল হোক, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ অবধি ফ্যামিলির এগেনস্টে যেতে পারলাম না। প্রবেশের পিঠে সান্ত্বনার হাত রাখল নীরেন। তারপর ঠাকুরকে উদ্দেশ্য করে বলল, এটা যে ফাদার ক্যারলের প্রেতাত্মার কাজ নয় সে আমার গোড়া থেকেই মনে হচ্ছিল। পরের দুজন কনভার্টেড খ্রিস্টান মৃত্যু তো আমার তত্ত্বেই শিলমোহরই দিল, তাই না? তুই ঠিক বলেছিস নীরেন। যে মানুষ অমন করে ভালোবাসতে জানে সে কখনো কারো ক্ষতি করে না, মরার পরেও না। তবু একবার গির্জায় যাবে ক্ষণে। কিন্তু বিড়ালের কামড় আর সাপের বিষের ব্যাপারটা আমি ঠিক বুঝিচ্ছি না। এমন ধারা কথা তো আমি জন্মেও শুনিনি। আচ্ছা, একটা কথা বল, জঙ্গলে কেউ সাপ দেখিনি, তাই না? না ঠাকুর, প্রত্যেকবারই বিড়ালের কামড়ের খবর পেয়েই আমি সেখানে ছুটেছিলাম। যারা কামড় খেয়েছিল মারা যাওয়ার আগে তাদের সবার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। সবাই বলেছে বেড়ালটা গাছের আড়াল বা ঝোপঝাড়ের মধ্যে থেকে আচমকা লাফিয়ে উঠে কামড় দিয়েছে, তাই তারপরেই সেটাকে আর দেখা যায়নি। গগন লিম্বু খুব সাহসী ছেলে। কামড় খাওয়ার পরে ও বিড়ালটাকে খুঁজেছিল। যে দিক দিয়ে বিড়ালটা পালিয়ে যাওয়ার কথা সেদিকে ঝোপঝাড় ভেঙে কিছুটা এগিয়েও গেছিল, কিন্তু কিচ্ছু পায়নি। মানে পালাতে হলে বিড়ালটাকে তো ঝোপঝাড়ের মধ্যে দিয়েই পালাতে হবে, তাতে ঝোপঝাড়ে তার কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটাও ছিল না। গগন অনেকদিন ডুয়ার্সের জঙ্গলে গাইডের কাজ করেছে। জঙ্গল ওর খুব ভালো করে চেনা। মারা যাওয়ার আগে ও বারবার বলেছিল বিড়ালটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এইখানেই আমার খটকা লেগেছে ঠাকুর। হ্যাঁ, কেমন খটকা? আমি ধরে নিচ্ছি এটা কোনো অপদেবতার কাজ, কিন্তু মৃতের শরীরের দাঁতের দাগ যখন স্পষ্ট তখন সেই অপদেবতার পার্থিব উপস্থিতি থাকতেই হবে। সে আর যাই হোক, বায়ুভূতে মিলিয়ে যেতে তো পারে না। আমরা আর সামান্য যুক্তিবুদ্ধি তো তাই বলে। মানে ধরুন, যারা মানুষকে কামড়ায়, যেমন ভ্যাম্পায়ার বা ওয়ারউলফ জাতীয় যেসব অপদেবতার উল্লেখ বিদেশি লোকগাথায় পাওয়া যায়, বা আমাদের দেশীয় পিশাচ, তাদের তো একটা চেহারা আছে। আমি বডি মাসের কথা বলছি। এক্ষেত্রেও আমার বিশ্বাস বিষাক্ত বেড়ালটা ওই জঙ্গলের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। কিছু হাওয়ায় মিলিয়ে যায়নি, কিন্তু সেটা লুকিয়ে পড়ার এমন কোনো একটা কায়দা আছে যেটা কেউ ধরতে পারছে না। তোর যুক্তিতে কোনো ফাঁক নেই রে নীরেন, কিন্তু এই কোনো অপদেবতা সেইটা যদি চেনা না যায় তাহলে বাঁধি কেমন করে বল দেখি। সময় নষ্ট করে লাভ নেই, বুঝলি? আমার একবার ওই গির্জায় নিয়ে চল দেখি। কেন জানি না, আমার মন বলছে এই গির্জায় কোনো সূত্র আছে। আর যদি কিছু নাও পাওয়া যায়, অন্তত ফাদারের আত্মার একটা গতি করে দিয়ে আসি। আহারে, মানুষটা বড় ভালো ছিলেন গো।
ঠাকুর গির্জায় যাবেন শুনে গ্রামের অনেকেই যেতে চেয়েছিল, কিন্তু ঠাকুর সবাইকে বারণ করে দিলেন। এমনকি যে দুজন শিষ্য তাকে নিয়ে এসেছিল তাদেরও বললেন, আহ শুধু নীরেন, ভূপেন আর প্রবেশ আমার সঙ্গে যাবে। ওরা কম বয়সী ছেলেপুলে, ওদের সঙ্গে থাকলে আমি আনন্দ হব। ঠাকুরকে নিয়ে ওরা গির্জায় এলো। এবারে চাবি নিয়ে এসেছিল প্রবেশ। গেট খুলে ভেতরে ঢোকা হলো। প্রার্থনা কক্ষটা ঘুরে দেখে ঠাকুর প্রবেশকে বললেন, চলো গো চলো, এবার পেছন দিকটা দেখি। প্রবেশ, তুমি ঠাকুরকে নিয়ে যাও, আমি আসছি। ওরা যেতেই নীরেন চলে এলো পুলপিটের কাছে। জুতো খুলে উঠে দাঁড়ালো প্ল্যাটফর্মের উপরে। বড় সুন্দর যীশুখ্রিস্টের মূর্তিটা, বড় মায়া করার চোখ দুটো, দুহাত ছড়িয়ে রেখেছেন দুদিকে। মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে নীরেন বলল, প্রভু, রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধারের পথ দেখাও। প্রণাম সেরে নেমে আসতে যাবে, তখনই মূর্তির ডান হাতের আঙুলে নীরেনের চোখ আটকে গেল। তর্জনী আর মধ্যমার মাঝে লাল রঙের চুলের মতো কি যেন জড়িয়ে আছে। কাছে গিয়ে মূর্তির আঙুল থেকে জিনিসটা ছাড়িয়ে নিয়ে ভালো করে দেখল। লাল রঙের পশমের সুতো। অবাক হলো সে, মূর্তির আঙুলে লাল পশম এলো কোথা থেকে? খুব বেশি ভাবার সময় অবশ্য পেল না সে। তার আগেই ঠাকুরের ডাক ভেসে এলো বাইরে থেকে। কই গেলি রে নীরেন? ও নীরেন, কই গেলি বাবা? বাবা একবার এদিকে নীরেন। মাত্র কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু তার মধ্যেই ঠাকুর যেন তাকে চোখে হারাচ্ছেন। মনে হচ্ছে কত জন্মের পরিচয়। সবাইকে তুমি করে বললেও তাকে বললেন তুই করে। বড় ভালো লাগছে নীরেনের। সুতোটা পকেটে ঢুকিয়ে সে বাইরে বেরিয়ে এলো। প্রবেশ ওদের নিয়ে এলো ফাদারের ঘরে। আগের দিন আকাশে মেঘ ছিল আর সন্ধে হয়ে এসেছিল বলে ঘরের ভেতরটা ভালো করে দেখতে পায়নি নীরেন। আজ দেখলো ঘরে তক্তপোষ আর আলমারি ছাড়াও একটা ছোট সিন্দুক রয়েছে। সিন্দুক বলা ভুল, ছোট মাপের আয়রন চেস্ট মেঝেতে রাখা বলে আগের দিন আরও চোখে পড়েনি। নীরেন গিয়ে ডালা ধরে টান দিতেই খুলে গেল সেটা। ভেতরটা এক্কেবারে ফাঁকা। নীরেন বলল, এটার মধ্যে কি ছিল? ভূপেন বলল, গির্জার সব পুরনো দলিলপত্র আর রেজিস্টার খাতা, এই সব আর কি। আমরা সবই নিয়ে গেছিলাম, আমার কাছে সবই আছে, তুমি চাইলে দেখতে পারো। ঠাকুর বললেন, ঠিকই বলেছিলি রে নীরেন, এখানে কিছু পেলাম না কো। কাল এসে মানুষের পিণ্ডদান করে যাবো। আজ ফিরি, চ আজ ফিরি। চলুন বলে ভূপেন আর প্রবেশ ঠাকুরকে নিয়ে বেরোলো। নীরেনও বেরোতেই যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়ল তক্তপোষের নিচে কি যেন একটা চকচক করছে। উবু হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বাইরে নিয়ে এসে দেখলো এক টুকরো কাচ, পেছনে পাড়া লাগানো, আয়নার কাচ। নীরেন ভাবল ফাদারেরই আয়না হবে। জিনিসপত্র বার করার সময় কোনোভাবে ভেঙে গেছিল। কাচের টুকরোটা রেখে উঠতে যাবে, তখনই আবার চোখ আটকে গেল মেঝেতে। নিহাত উবু হয়ে বসেছিল, তাই চোখে পড়ল মেঝেতে কিছু লেখা বা আঁকা হয়েছিল লাল রং দিয়ে, সম্ভবত ক্রস জাতীয় কিছু, কিন্তু সেটা ঘষে ঘষে মুছে দেওয়া হয়েছে। আর সেটা হয়েছে খুবই সম্প্রতি, নয়তো এই পরিত্যক্ত ঘরে মেঝের দাগ ধুলোয় ঢাকা পড়ে যাওয়ার কথা। নীরেনের মনটা খুব ডেকে উঠল। আর ঠিক তখনই বাইরে উত্তেজিত গলার আওয়াজ পাওয়া গেল। বাইরে বেরিয়ে এসে শুনলো আবার একজনকে বিড়ালে কামড়েছে। এবার একটা বাচ্চা ছেলে। বল হারিয়ে গেছিল বলে সে জঙ্গলে ঢুকেছিল বল আনতে। গ্রামের লোক এসেছে ঠাকুরকে নিয়ে যেতে। যত দ্রুত সম্ভব ছুটে এলো ওরা, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। বাচ্চা মানুষটা তীব্র হোমিওটক্সিনের সঙ্গে জুঝতে পারেনি বেশিক্ষণ। মাথাটা কোলে নিয়ে তার মা বিলাপ করছে। নীরেন ভাবতো বাবা চলে যাওয়ার পরে আর কোনো মৃত্যুই তাকে নাড়া দেবে না, কিন্তু এই মৃত্যুটা দিল, খুব বেশি করে নাড়া দিল। ঠাকুরের হাত ধরে সে বলল, না 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 না, এটা আর চলতে পারে না।
এর একটা বিহিত করুন ঠাকুর, এর একটা বিহিত করুন, আপনাকেই করতে হবে। পাথরের মতো মুখ করে ঠাকুর দাঁড়িয়েছিলেন। নীরেনের স্পর্শে যেন তার ঘুম ভাঙল। এগিয়ে গেলেন সদ্য সন্তানহারা মায়ের কাছে। মেয়েটির বয়স 30-এর নিচেই। তার মাথায় হাত রেখে বললেন, শক্ত হও গো মা, শক্ত। তোমার সন্তানেরা তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না মা, তবে কথা দিচ্ছি তোমারে যে তোমার বাচ্চার এই অবস্থা যে করলো তারে আমি রেয়াত করব না মা। শক্ত হও মা, শক্ত হও। ঠাকুরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল নীরেন। ওই হাসি মাখা মুখ যে এত কঠিন হয়ে উঠতে পারে ভাবা যায় না। ভিড় থেকে সরে এসে ঠাকুর কয়েকজন মান্যগণ্য গ্রামবাসীকে ডেকে আনলেন। বললেন, না, আমার কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো বলে দিচ্ছি, ব্যবস্থা করো। আর আজ সন্ধে হলে আমি জঙ্গলে ঢুকবো। আজই আমি দেখতে চাই কোন অপদেবতার এত রোগ। আমি আছি, তাও সে মানুষ মেরে চলেছে, এত সাহস। নীরেন বুঝল তার উপস্থিতিতে শিশু মৃত্যুটা কিছুতে মেনে নিতে পারছেন না ঠাকুর। তার আতে লেগেছে। রামদাস ঠাকুর ঠিক কোন মার্গের সাধক তা নীরেন জানে না। অত কথা তার ঠাকুরের সঙ্গে হয়নি। তবে ঠাকুর যে মহাশক্তিধর সেটা সে তখনই বুঝেছিল, যখন না বলতেও শুধুমাত্র স্পর্শ করেই ঠাকুর তার বাবার মৃত্যুর ব্যাপারটা বলে দিয়েছিলেন। মনের কথা পড়তে পারা খুব কঠিন কাজ। খুব কতিপয় কিছু মহাযোগীরাই এই ক্ষমতা পেয়ে থাকেন। ঠাকুর তাদেরই একজন। অপদেবতারাও তার যোগ শক্তিকে ভয় পায়। কিন্তু নীরেনের অস্বস্তি হচ্ছিল অন্য কারণে। বারে বারেই তার মনে হচ্ছিল এই অপদেবতার চরিত্রটাই তো অচেনা, ধোঁয়াশাময়। শত্রুর চলন না জানলে তার সঙ্গে লড়াই করা দুরূহ। যদি এই অপদেবতাটিকে চিহ্নিত করা যেত তাহলে এত ঘাবড়াতো না নীরেন। তাই সে বলল, কাল সবাই মিলে দিনের বেলা গেলে হয় না ঠাকুর? না, যা করার আজই হবে। বেশ, তবে আমি আপনার সঙ্গে যাব। না, নীরেনের দিকে তাকিয়ে শুধুমাত্র এই একটা কথাই বললেন ঠাকুর। কারো কোনো কথাতেই কর্ণপাত করলেন না ঠাকুর। সন্ধে 7টা নাগাদ দুহাতে দুটো মশাল আর কাঁধে একটা ঝোলা নিয়ে ঢুকে গেলেন জঙ্গলের মধ্যে। মশালের আলোটা ছোট হতে হতে হারিয়ে গেল প্রাচীন সব মহাবৃক্ষের আড়ালে। জঙ্গলের বাইরে দাঁড়িয়ে রইল নীরেন। বাবা যেদিন হাসপাতালে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে চড়ে, সেদিন তার ঠিক এমনই একটা অনুভূতি হয়েছিল।